যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে, তোমারে আর আমি চিনি না। হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? যাই হোক, তো কি বলতেছিলাম, ঘরে ঘরে দিছে মামলা। বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে, আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে। আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না, প্রমোশন আটকায় যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, আরো কি 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 জানি সমস্যা হবে, আসে না। আমি বলে আচ্ছা থাক, আমার টাকা বাঁচলো, খাওয়াইতে লাগলো না, ভালো কথা, সম্পর্ক রাখে না। একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে, বিএনপি করলে কারাগারে যেতে হবে, বিএনপি করলে চাকরি হবে না, বিয়া করবে না মানুষ, বিএনপি করলে সম্পর্ক হবে না, বিএনপি করলে অনেক সমস্যা। এর বাইরে তো গুম, তুলে নিয়ে গিয়ে হত্যা, বিভৎসভাবে মারধর, নখ তুলে ফেলা, কি নাই বলেন তো? এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না। কিন্তু ওই যে বলে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ। যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই, দুইটা সত্য কথা বলি। যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না, ওরা তো এই দেশে থাকার মতোই না, বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলে আর একটু ভালো হইতো, তারাও এখন আর নিরাপদ না। আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো। আমি বললাম কি ভাই, তোমার বেতন বোনাস সব দিছি, আমার কাপড় কেনার টাকা নাই, তুমি আমার কাছে আবার কি চাও? বলে ম্যাডাম উপায় নাই, টাকা দিতে হবে। আমি এটিএম মেশিনে গেছি, মেশিনে টাকা নাই। 8,000 টাকা তুলতে গেছে ঈদের আগে, বেচারা টাকা নাই। খেয়াল করছেন, 2-3টা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে 5, 10, 15,000 টাকাও তুলতে পারছে না। খেয়াল করেছেন খবরগুলো? সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই, বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে। 3টা ঘটনা না বলে পারি না, ওই যে বলছি পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত রাজনীতি। 3টা ঘটনা। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন, ফেসবুক ফেরেন, আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান, মনে আছে? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা, একটাও নাই। শুধু তো তাই না, আওয়ামী লীগ সুদ্ধা কইতেছে, ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো যার যার দুর্নীতি তার তার, যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে, তোমারে আর আমি চিনি না। 2টি উপনির্বাচন হয়েছে, বগুড়া 6 এবং শেরপুর 3। দুটাতেই বিএনপির প্রার্থীরা বিপুলভাবে জয়ী হয়েছে, প্রতিটা আসনেই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। কিন্তু এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতের 2 প্রার্থী তারা নির্বাচন বর্জন করেছে। ভোট শুরু হওয়ার পর বা মানে যখন নাকি কাউন্টিং এর শেষ পর্যায়ে তারা বর্জন করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে
যে সেখানে বলছে, যেমন বগুড়া 6 ক্ষেত্রে বলছে যে মাগুরার মতো প্রহসনের উপনির্বাচন সম্পন্ন করার চেষ্টা হয়েছে। সেখানে জামাত প্রার্থী ছিল আবিদুর রহমান, আর শেরপুর আসনে যিনি বিজয়ী হয়েছেন মাহমুদুল হক রুবেল 1,66,117 ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে 47,000। সেখানে পৌনে তিনটার দিকে সংবাদ সম্মেলন করে এই নির্বাচন প্রহসনমূলক আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা করেন। তিনি বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সিল দিতে বাধ্য করা, বুথ দখল এজেন্টদের বের করে দেওয়ার এবং হামলার অভিযোগ তোলেন। ঘটনায় জামাতের এক নেতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা গেছে। এবং শেরপুর 3 আসনটা মানে একটা ব্যতিক্রমী, যে তফসিল ঘোষণার পর অর্থাৎ নির্বাচনী প্রচার অভিযান যখন শুরু হয়ে গেল, তখন জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান। সেখানে সেই কারণে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে। পরে তার ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে জামাত। তাহলে সে কিন্তু রীতিমতো ভরাডুবি হয় শেরপুর আসন। এবং যিনি বগুড়া 6 আসনে জয়ী হয়েছেন রেজাউল করিম বাদশা, পরিচিত মুখ, তিনি বিপুলভাবে জয়ী হয়েছেন। 1,19,066 ভোটের ব্যবধানে জামাতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন। তো এখানে বগুড়া 6 আসনে জিতেছিলেন মূল নির্বাচনে তারেক রহমান, কিন্তু তিনি 2টা আসনে করেন, ঢাকা 17 আর হচ্ছে বগুড়া 6। তো নিয়ম অনুযায়ী একটা আসন ছেড়ে দিতে হবে, সেই হিসাবে তিনি বগুড়া 6 আসনটা ছেড়ে দিয়ে সেখানে প্রার্থী মনোনয়ন দেন রেজাউল করিম বাদশাকে। তো বাদশা পরিচিত মুখ জিতেছেন। এখন বিষয়টা হচ্ছে এই যে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, উপনির্বাচন, এটি স্বাভাবিক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো স্কোপ নেই, তত্ত্বাবধায়ক সরকারও নেই। গত নির্বাচনটা হয়েছে ইউনূস সরকারের অধীনে, অন্তর্বর্তী সরকারের অধীনে। সংবিধানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হলেও উপনির্বাচনগুলি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ, ওই মাগুরার নির্বাচনের কথা বলছে, উপনির্বাচন, মাগুরার উপনির্বাচনটা বিএনপির জন্য একটা কালো অধ্যায়। কারণ ওই নির্বাচন নিয়ে মূল আসনটা ছিল আওয়ামী লীগের। সেই বিচারপতি রউফ তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। সেই উপনির্বাচনে বিএনপি ক্ষমতায় থেকে 91 সালে ক্ষমতায় আসে। সেই ক্ষমতার প্রভাবে সেই উপনির্বাচনে জয়ী হয়েছিল। এবং তারপর আওয়ামী লীগ এবং জামাত মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন শুরু করে, পরে সেটি অন্তর্ভুক্ত হয়। তারপরে ইতিহাসের নতুন রাজনৈতিক ইতিহাস রচিত হয় এই ঘটনার মধ্য দিয়ে। সুতরাং উপনির্বাচনটা যেহেতু দলীয় সরকারের অধীনে হয় এবং অতীতের তিক্ত অভিজ্ঞতা আছে বিএনপির, এখন এই দুটি নিয়ে জামাতের খুব একটা বক্তব্য ধোপে টিকবে না। বগুড়া প্রভাবিত এলাকা, বিএনপি প্রভাবিত এলাকা, এখানে জয়টা অস্বাভাবিক না। শেরপুর ওই অংশ বিএনপির প্রভাব, জামাতের প্রার্থী মারা গেলেও তিনি যদি বেঁচে থাকতেন তিনি জিততেন এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ এবার ছিল বিএনপির জয় জয়কার। তো কিন্তু দুই প্রার্থী দুই জায়গায় মানে ফলাফল ঘোষণার আগেই ভোট বর্জন করেছেন। এবং বগুড়ার ক্ষেত্রে জামাতের প্রার্থী বলছেন যে মাগুরার উপনির্বাচনের কথা এনেছেন। সুতরাং আগামীতে আরো স্থানীয় সরকার নির্বাচন আছে, কোন কোন ক্ষেত্রে হয়তো উপনির্বাচনও হবে। সেই সব নির্বাচনে যদি প্রমাণিত হয় মানুষের কাছে যে সত্যি সত্যি বিএনপি আবার প্রশাসনকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, তাহলে কিন্তু অতীতের মতো ওই একতরফা নির্বাচন, কারসাজির নির্বাচন, জাল জালিয়াতির নির্বাচন, সেই তকমাটা কিন্তু বিএনপির কাঁধের উপর পড়বে। এবং
মানুষ যেহেতু অনেক বেশি এখন সচেতন, মানুষ কিন্তু এটা ভালোভাবে নেবে না। মাগুরার সেই উপনির্বাচন নিয়ে বিএনপি যে বেকায়দায় পড়েছিল, ভবিষ্যতে যদি ওই একই কায়দায় নির্বাচন করতে যায় বিএনপি, তাহলে কিন্তু বেকায়দায় পড়বে। কারণ ততদিনে জামাত, এনসিপি তাদের এই জোট যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে এবং সরকারের অনেক ব্যর্থতাগুলি পুঁজি হবে। তখন কিন্তু এই ধরনের নির্বাচনে যদি দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করে বিএনপি, সেটাই হিতের বিপরীত হবে। সুতরাং নির্বাচন সুষ্ঠু, সুন্দর, জালিয়াত মুক্ত নির্বাচন যদি বিএনপি সরকারের অধীনে করাটা, এটা কিন্তু রীতিমতো একটা রাজনৈতিক